আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ। সফরে কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। সংস্কারের পর দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। সংস্কার সহ সব বিষয়ে সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব মনে করে বিএনপি। নির্বাচিত সংসদ না পাওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচারে এনসিপির দাবি নিবন্ধন ও স্থগিত চায় খেলাফতে মজলিস। এবং সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে জিম্বাবুয়ের দাপট। টাইগারদের 191 রানে অল আউট করে বিনা উইকেটে সফরকারীদের 67 রান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে আজ কাতারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 4 দিনের এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন 4 নারী ক্রীড়াবিদ। সফরের কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির রাজধানী দোহায় 22 এবং 23 এপ্রিল হবে সম্মেলন। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাতার ও অন্য উষ্ণ দেশগুলোর জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণ নিয়ে এই সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, IUCN এর ডিরেক্টর জেনারেল ডক্টর গ্রিথেল এগুইলার সম্মেলনে অংশ নেবেন। প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাতারের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখানে উপস্থিত হচ্ছেন সাস্টেনেবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ফিউচার এবং ভবিষ্যতের প্রজন্মদের আমাদের যারা আছে তাদের জীবন যাতে আরো সহজ হয়, আমরা যাতে তাদের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে দিতে পারি, সেগুলো নিয়েই আলোচনা করেন প্রধান উপদেষ্টা মহোদয়। উনি আর্থনা সামিটের একটি গুরুত্বপূর্ণ এবং মুখ্য বক্তব্য যেটা আমরা বলি সেটা উনি প্রদান করবেন। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছেন, সংস্কার না করে জাতীয় বা স্থানীয় সরকার কোনো নির্বাচন করে ভালো ফল পাওয়া যাবে না। তিনি আরও বলেন, কোন নির্বাচন আগে হবে এটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করে কমিশন। মোস্তফা মলিকের রিপোর্ট। 2024 সালের 17 নভেম্বর স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদকে প্রধান করে 8 সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়। প্রাথমিক প্রতিবেদন দেওয়ার প্রায় 2 মাস পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কমিশন। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পরে সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন করতে 5টি মৌলিক আইন রয়েছে। তিনি বলেন, এগুলো একটির আওতায় আনলে ব্যয় যেমন কমে আসবে, তেমনি মাত্র 40 দিনের মধ্যেই এক শিডিউলে সব নির্বাচন সম্ভব। ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেজন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। 5টা মৌলিক আইন, পৃথক পৃথক আইন, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটা আরেকটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। ইলেকশনটাও তখন ইজি হয়ে যাবে। আমরা হিসেব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে, এবং তারপরে অনেক হতাহত জখম বহু কিছু হয়। এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়ে আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে,
এতে খরচ হয়েছে 300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে। তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় পর্যায়ে শূন্যতা পূরণের জন্য দরকার স্থানীয় সরকারের নির্বাচন। সরকার কত শতাংশ পূরণ করতে পারে, অর্থাৎ এখনই যেগুলো করা সম্ভব। এই কথাটা প্রধান উপদেষ্টা মহোদয় জিজ্ঞেস করেছেন। আমরা যে সুপারিশগুলো রেখেছি এইগুলোই শুধু আইন করতে হবে, অ্যাক্ট করতে হবে। বাকি যতগুলো সুপারিশ আছে সবগুলো এক্সিকিউটিভ অর্ডারে করা যাবে। স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট, জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার। স্থানীয় পর্যায়ে সংরক্ষিত নারী আসনে কেউ বিজয়ী হলে ওই প্রার্থীকে পরবর্তী নির্বাচনে সরাসরি লড়াই করার সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সংগ্রাম এখনও শেষ হয়নি, নির্বাচিত সংসদ পায়নি বিএনপি। রাজধানীতে এক আলোচনায় তিনি আশা প্রকাশ করেছেন, সংস্কার সহ সকল বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হবে। রাহুল রায় রিপোর্ট। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ছিল রাজধানীতে। শ্রমিক দলের আয়োজনে এই আলোচনায় বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতারা শ্রদ্ধাভরে স্মরণ করেন আব্দুল্লাহ আল নোমানকে। নেতাকর্মীদের দিক নির্দেশনাও দেন তারা। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আলোচনায় সব সমাধানের পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেক বেশি উচ্চারিত। সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলোর আলোচনার মাধ্যমে সমাধান করা। প্রাইম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতার হত্যার ঘটনায় মির্জা ফখরুল বলেছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বাংলাদেশের পক্ষের নয়। তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচারের সাথে সাথে দলগতভাবে আওয়ামী লীগের বিচারও হতে হবে। রোববার খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আগস্টের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলেছেন খেলাফত মজলিসের মহাসচিব। তাফিমুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। বিকেলে রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের অফিসে দলটির সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যাকারীদের বিচার সহ জুলাই সনদ অনুযায়ী মৌলিক সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন সহ 8টি বিষয়ে একমত হয়েছে দল দুটি। পরে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জুলাই সনদ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। গণহত্যা দায় ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে। জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, পিলখানায় বেরিয়ার হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িত দ্রুত বিচার করতে হবে। রাজনৈতিক দলে নানা মত থাকতেই পারে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি আর ফেরত না আসার বিষয়ে সব দলই ঐক্যবদ্ধ। থেকে জুন একটা সময় ফ্রেম তো আছে, কিন্তু আমরা এই বিষয়ে ঐক্যমত যে সেই সময়ের আগে অর্থাৎ নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কারের, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। এই জুলাই সনদেই আসলে বাংলাদেশের সংস্কারের রূপরেখাটি
হাজির থাকবে। ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে এ বৈঠক চলছে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সোবহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি সহ 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার মোটিভ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে নিহতের পরিবার। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। শনিবার সন্ধ্যায় নির্মমভাবে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। জানা গেছে বিকেলে জাহিদুল পারভেজ ও তার বন্ধুদের সাথে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। এর কয়েক ঘণ্টা পরেই ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুলের মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়। জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 শিক্ষার্থী মাহাথি, মেহরাব, আবুজার গিফারি ছাড়াও আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। হত্যা করছে সেটা ভিডিও ফুটেজ আছে, ফুটেজটা আমরা অলরেডি দিয়ে দিছি পুলিশকে এবং স্পষ্ট হয়েছে আর কি। আমরা সুষ্ঠু বিচার চাই। আমার ভাই ওরকম মানুষই না, ক্লেশে যাওয়ার কোনো লোকই না সে। বনানী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদের পেছনে অন্য কোনো কাহিনী বা অন্য কোনো ইয়ে আছে কিনা, যারা এই অভিযুক্তের সাথে জড়িত প্রত্যেকের আইনের আওতায় আনা যায় এবং আইনের সঠিক প্রয়োগ করা যায় এবং আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত। জাহিদুলকে সংগঠনের কর্মী দাবি করে হত্যার বিচার চেয়েছে ছাত্রদল। এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, তাকে মারার জন্যই মারা হয়েছে, যেহেতু স্টেপ করছে করে বুকে। আমরা জানতে পারছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা নেতা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। হামাস অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করায় গাজায় হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিজয়ের আগ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 30 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 51,201 জনে। এছাড়া গাজায় 15 স্বাস্থ্যকর্মী ও ত্রাণ সহায়তাকারী হত্যার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েল। এই ঘটনাকে অপারেশনাল ভুল বোঝাবুঝি ও আদেশ লঙ্ঘন করার কথা দাবি করছে তারা। এছাড়া লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছে। তবে ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। উৎসাহ, উদ্দীপনা আর উৎসবের মধ্য দিয়ে বাংলা নতুন বছর 1432 উদযাপন করেছেন কানাডার টরন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শোভাযাত্রা দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শপার্স ওয়ার্ল্ড এর পার্কিং লট থেকে ডেন্টনিয়া পার্ক শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিরা। টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা ডেন্টোনিয়া পার্কে বৈশাখের রং, আড্ডা, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্যে চলে বর্ষবরণ উৎসব। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে তুলে ধরাই বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দেশের বড় ফসলের ভাণ্ডার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের হাতছানি। হাওড়ের মাঠে এখন চলছে ধান কাটার ধুম। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওড়ের কৃষক। ধানের দাম নিয়ে দুশ্চিন্তাও আছে তাদের। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ স্পর্শ করার আগেই নিরাপদে বোরো ফসল তোলার উৎসব শুরু হয়েছে। তবে ফিকে হয়ে গেছে দরিদ্র বোরো চাষিদের মুখের হাসি। অনেক চাষি 820 থেকে 900 টাকা মন দরে ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা যদি ধানের দরটা একটু বেশি পাই তাহলে যেন আমরা একটু পোষা যাওয়া, যেহেতু এনজিও থেকে কিস্তি মিস্তি তুলিয়া
এই আমরা এই গৃহস্থিটা করি। বেসিক্যালি আমরা ধান কাটতারি না, আর বর্তমানে 1000 টাকা দর ধান আছে, আমাদের ধানের দরকার 1200 টাকা মন, 1300 টাকা মন, না হলে আমাদের পুষতো না। ছক্কা ধানটা আইজং আর 29 এইগুলো ধানই ফলনে খুব ভালো হয়েছে, দুজে আল্লাহ দিয়ে গড়ে উঠে সুন্দর লাভবান হইলাম আমরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর জেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। এই মুহূর্তে কৃষকদের জন্য আমাদের পরামর্শ হলো, জমির শতকরা 80 ধান পেকে যাওয়ার সাথে সাথে ধান কর্তন করুন, অন্যথায় অতিবৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে ফসলের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। কম্বাইন হারভেস্টার অথবা লেবারের প্রয়োজন হয় কৃষকদের, তাহলে যেন সংশ্লিষ্ট কৃষি অফিসের সাথে যোগাযোগ করে আমরা তার ব্যবস্থা করার জন্য সচেষ্ট থাকব। শ্রমিকের সংকট কাটাতে হাওরে 3 শতাধিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটার কাজ করছে। এছাড়া প্রতিদিন বাইরের জেলা থেকে হারভেস্টার মেশিন আসছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঢাকায় বরিশাল নৌরুটে দেখা দিয়েছে চরম নাব্য সংকট। প্রতিনিয়ত ডুবোচরে আটকা পড়ছে ছোট বড় নৌযানগুলো। জোয়ার ভাটার উপর নির্ভর করে যাত্রী পরিবহন করা হচ্ছে, এতে বাড়তি খরচের পাশাপাশি পড়তে হচ্ছে ভোগান্তিতে। সংশ্লিষ্টদের অভিযোগ, কোটি টাকা খরচ করলেও কর্তৃপক্ষের অবহেলা আর অপরিকল্পিত ড্রেজিংয়ে বন্ধ হতে যাচ্ছে বরিশাল নৌপথ। সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। বরিশাল প্রতিনিধি সাইদ পান্থ তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। নদী বিধৌত অঞ্চল বরিশাল। এই অঞ্চলের ছোট বড় 133টি নদীতেই জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এতে নাব্য সংকটে দুর্ভোগে যাত্রী ও পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ বিভিন্ন নৌরুটে প্রতি বছরই ড্রেজিংয়ের নামে কোটি টাকা ব্যয় করা হলেও এর সুফল পাচ্ছেন না সংশ্লিষ্টরা। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। পানি কম থাকে, এই যে খাল থেকে যাই তখন হয়তো লঞ্চ একটু স্লো চলে। বালু সরাসরি নদীতে ফেলায় বছর ঘুরতেই নাব্য সংকটে লঞ্চ ভিড়তে পারছে না। পলিমাটি পরে ডুবেচর হয়ে গেছে, এখানে জাহাজ বেরোতে আমাদের কষ্ট হয়, জোয়ার ভাটার উপর নির্ভর করা লাগে, অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। ভোলা নদীপথের রোডগুলোতে আপনি মরে গেছে। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার এক বছর কিছু কাটে, কিছু নদীতে ফেলে। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য। নদীবন্দর রক্ষায় নিয়ম মেনেই ড্রেজিং করা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। এটা আমার জানা নেই, তবে এ ধরনের যদি কিছু থাকে আমার কিন্তু আমি আসলে এটা ড্রেজিং বিভাগ খতিয়ে দেখব। একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসিসে শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি। লাখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা বরিশাল নৌরুটের নাব্য সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ। সফরে কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। সংস্কারের পর দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। সংস্কার সহ সকল বিষয়ে সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব মনে করে বিএনপি। নির্বাচিত সংসদ না পাওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার সাথে আওয়ামী লীগের বিচারে এনসিপির দাবি, নিবন্ধন স্থগিত চায় খেলাফত মজলিস। এবং সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে জিম্বাবুয়ের দাপট। টাইগারদের 191 রানে অল আউট করে বিনা উইকেটে সফরকারীদের 67 রান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।